বাংলাদেশের মোট জনগোষ্ঠীর প্রায় ৩,৮০,০০,০০০ মানুষ কোনো না কোনো ধরনের কিডনি জনিত সমস্যায় ভুগছে এবং এদের মধ্যে প্রায় ২ কোটি দীর্ঘমেয়াদী কিডনিজনিত সমস্যায় তারা আক্রান্ত হয়েছে। এবং কিছু সমীক্ষা বা জরিপ কিন্তু বলছে যে বাংলাদেশে প্রতি বছর প্রায় ৪০,০০০-এরও অধিক সংখ্যক মানুষের কিডনি বিকল হয়ে যাচ্ছে বা তারা মৃত্যুবরণ করছে। এই সংখ্যাটা দিন দিন কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আজকের আলোচনার মাধ্যমে কিন্তু আমরা জানার চেষ্টা করব যে কেন কিডনি রোগীদের সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে, এই সংখ্যাটা কিভাবে কমানো যেতে পারে বা প্রতিরোধ ব্যবস্থা কি হতে পারে। দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভি নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতনে। আমি নুসরাত দীপা যা আপনাদের সঙ্গে রয়েছি। দর্শক, আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কিডনি রোগ এবং বাংলাদেশ প্রেক্ষাপট। এবং আমাদের আজকের আলোচনায় উপস্থিত রয়েছেন অধ্যাপক ডক্টর A.H. হামিদ আহমেদ, চেয়ারম্যান নেফ্রোলজি বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। আমাদের সঙ্গে আরও একজন অতিথি রয়েছেন, তিনি হলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান নেফ্রোলজি বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আমি প্রথমেই ডক্টর A.H. হামিদ আহমেদ আপনাকে দিয়ে আমাদের আলোচনাটা শুরু করতে চাই। প্রথমেই স্যার আপনার কাছে একটু জানবো যে বাংলাদেশে কিডনি রোগীদের সংখ্যাটা কেন দিন দিন বৃদ্ধি পাচ্ছে? কিডনি রোগটা খুব দ্রুত বিস্তার ঘটছে। এটার এক নম্বর কারণ হতে পারে যে আগে এটা ডায়াগনোসিস হতো না। এখন অত্যাধুনিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বা জনসচেতনতার জন্য মানুষ অল্পতেই ডাক্তারের কাছে যায়, গেলে ডিটেক্টেড হয়ে যায় যে কিডনি রোগ আছে। এটা একটা। আরেকটা হচ্ছে যে আপনার জলবায়ু পরিবর্তন হয়ে গেছে এর মধ্যে। আপনি দেখেন যে ইউরোপ আমেরিকাতে টেম্পারেচার অনেক বেশি, আমাদের দেশেও মানে প্রপোর্শনেটলি বেশি হয়ে গেছে টেম্পারেচার। আর্দ্রতা বেশি আমাদের, যার জন্য ঘাম হয়, মানুষ পানি কম খায়। এটা একটা কারণ হতে পারে। আরেকটা কারণ হয় যে আপনি খেয়াল করে দেখেন কিডনি বিকল হওয়ার কারণ কি। প্রধান কারণ হচ্ছে কিডনির ছাঁকনির প্রদাহ বা গ্লোমারুলোনেফ্রাইটিস। সেকেন্ড হচ্ছে ডায়াবেটিস। এটা আমাদের সময় ছিল, এখন কিন্তু ডায়াবেটিস আপার হ্যান্ড হয়ে গেছে। তো মানুষের খাদ্য অভ্যাসে চেঞ্জ হয়ে গেছে অনেক, যার জন্য ডায়াবেটিস বাড়ছে বেশি। ডায়াবেটিসের সাথে সাথে কিডনি রোগ বাড়ছে বেশি। আর কারণগুলোর মধ্যে যথেচ্ছার ওষুধ ব্যবহার। যেমন ধরেন আপনার দোকানে গেলেই সে অ্যান্টিবায়োটিক পাচ্ছে, দোকানে গেলেই সে ব্যথার ওষুধ পাচ্ছে। একটা শ্রমিক ধরেন কাজ করছে, তার গায়ে হাতে পায়ে ব্যথা হতেই পারে, সে তো ডাক্তারের পরামর্শ নিচ্ছে না, সে ওষুধের দোকান থেকে ব্যথার ওষুধ নিচ্ছে। এখন ওই ওষুধের দোকানদারের নলেজ কতটুকু, সে কোন ব্যথার ওষুধ কাকে দিবে, কতটুকু দিবে, তার কোনো ধারণাই নেই। সে অবলীলায় দিয়ে যাচ্ছে যাতে রুগীর ব্যথাটা কমে যায়। সেই জন্য সে বিভিন্ন রকমের ওষুধ প্রয়োগ করে, ইভেন স্টেরয়েড বা হরমোনও প্রয়োগ করে ফেলে। এটা একটা কারণ হতে পারে। আরেকটা হচ্ছে আপনার অবহেলা, জনসচেতনতার খুব কম অভাব। আচ্ছা, আমার একটু প্রস্রাব কম হয়ে গেছে, ঠিক আছে, কালকে ঠিক হয়ে যাবে। বা রক্তপাত বেশি হয়ে গেছে, সে ডাক্তারের শরণাপন্ন হচ্ছে না। ডায়রিয়া জনিত রোগে পানি শূন্যতা হয়, সেটা রিপ্লেসমেন্ট হচ্ছে না। এই ধরনের কারণগুলোতে বেশি কিডনি রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। আচ্ছা, ডক্টর নজরুল স্যার, আপনার কাছেও এই বিষয়টাই জানতে চাই যে এই যে বলছিলেন স্যার বিভিন্ন ধরনের ফিজিওলজিক্যাল কারণ রয়েছে এবং সেই সাথে কিন্তু এনভায়রনমেন্টাল কারণটাও কিন্তু এখন যোগ হয়েছে। একটু যদি আমাদেরকে বলতেন যে এর পাশাপাশি আর কোন কোন কারণগুলো এই কিডনি রোগ হবার ঝুঁকিটাকে অনেক বেশি বাড়িয়ে ফেলছে? ধন্যবাদ আপনাকে। আসলে দেখেন, কিডনি রোগের অনেকগুলো কারণের মধ্যে অলরেডি প্রফেসর হামিদ সাহেব অনেকগুলো উল্লেখ করেছেন। একটা জিনিস চিন্তা করতে হবে, এখানে কিছু জিনিস আছে। আজকাল আমরা একটা কিডনি রোগ বলি যে সিকিডিইউ, মানে কারণ জানা যায়নি। তো কারণ জানা যায়নি অ্যাকচুয়ালি বললেও কারণ অনেকাংশেই জানা গেছে, যে যারা সাধারণত ফার্টিলাইজার ইউজ করে অথবা প্রান্তিক পর্যায়ের কৃষক, ওদের মধ্যে একটা কিডনি রোগ দেখা গেছে যাদের কারণ এখনও ফুললি জানা যায়নি, বাট একটা গ্রুপ আছে। এছাড়া প্রেগনেন্সি রিলেটেড কিডনি রোগ, মেয়েরা একটু বিশাল রিস্কে থাকে প্রেগনেন্সির সময় কিডনি রোগ হওয়ার জন্য। তাদের ডায়াবেটিস হতে পারে, জেস্টেশনাল ডায়াবেটিস অথবা হাইপারটেনসিভ থাকে, আলটিমেটলি কিডনি রোগ হতে পারে। এবং যেটিকে আমরা যতটুকু জানি যে অ্যাকিউট কিডনি ইনজুরি যদি দীর্ঘদিন হয় বা বারবার হয়, তাদের ক্রনিক কিডনি ডিজিজ হয়। এছাড়া বলা হচ্ছে ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস, আমরা বলি যেগুলো ড্রাগে হয়, আমরা শুনছি ড্রাগ। আরেকটা কারণ মেয়েদের ক্ষেত্রে খুব বেশি, রিপিটেড ইউটিআই বা রিকারেন্ট ইউটিআই, ইউরিনারি প্রস্রাবের সংক্রমণ। এই প্রস্রাবের সংক্রমণ যদি বারবার হয়, তার ক্রনিক পাইলোনেফ্রাইটিস হয়ে কিডনি খারাপ হয়ে যেতে পারে। এছাড়া বংশানুক্রমিক কিডনি রোগ, যেটা সাংঘাতিক ইম্পর্টেন্ট আজকাল। পরিবারে যদি কারোর, তার বাবা মা কারোর কিডনি রোগ থাকে, অনেক ক্ষেত্রে যেমন সিস্টিক ডিজিজ অফ দ্য কিডনি,
আবার কারো কারো ক্ষেত্রে আরও কিছু জিনিস আইল পড়ছে, এইরকম কিছু জিনিস আছে যেগুলো বংশ পরম্পরায় চলতে থাকে। এগুলো আগে ডায়াগনোসিস হতো না, এখন আধুনিক পরীক্ষা নিরীক্ষার জন্য এগুলো ডায়াগনোসিস হচ্ছে। তো মূলত এগুলোই আসলে এই ডায়াবেটিস, প্রেশার, উচ্চ রক্তচাপ, তারপরে কিডনি ছাতির প্রদাহ, বংশগত কিডনি রোগ, ইনফেকশন, এগুলো আসলে মেইনলি কিডনি রোগের কারণ। আচ্ছা, এটার পাশাপাশি আমরা কি বলতে পারি যে আনহেলদি যে লাইফস্টাইল, আনহেলদি যে আনহেলদি লাইফস্টাইল অবশ্যই একটা ইম্পর্টেন্ট ইস্যু, বিকজ আজকাল আমরা যে বিশেষ করে ইয়াং জেনারেশন, দে আর ডিপেন্ডেন্ট অন দ্য ফাস্ট ফুড এবং অবেসিটি। আজকাল বলা হয় যে স্থূলতা একটা রোগ, এবং স্থূলতা থেকে কিডনি রোগ হয়। আমরা বলি এফএসজিএস, হাইপার ফিল্ট্রেশন হয় কিডনি রোগ, তো স্থূলতা থেকে কিডনি রোগ হয়। এছাড়া বলা হচ্ছে যারা স্লাম এরিয়াতে থাকে ওদের ইনফেকশন হয়, বিভিন্ন ধরনের ইনফেকশন থেকে কিডনি বিকল হয়ে যেতে পারে, যেগুলো আমরা বলি স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশনস, কারো ল্যাপ্টোস্পাইরোসিস। এই ইনফেকশনগুলো খুব কমনলি স্লাম এরিয়াতে হয় এবং এরা সম্বন্ধে চিকিৎসা নেয় না এবং তাদের কিডনি রোগ ডেভেলপ করতে পারে। আচ্ছা, ডক্টর হামিদ স্যার, আপনার কাছে একটু জানবো, এখন কিন্তু আমরা দেখছি যে ইয়াং জেনারেশন যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু কিডনিজনিত সমস্যা অনেক বেশি দেখতে পাচ্ছি, এবং এদের মধ্যে তো স্মোকিং করার কিছু ব্যাড হ্যাবিট রয়েছে, এবং এদের মধ্যে কিন্তু হাইপার টেনশনও কিন্তু অনেক বেশি আমরা দেখতে পাচ্ছি। আপনার কাছে আসলে কি মনে হয় যে এই স্মোকিং করা বা হাইপার টেনশন, এই দুটো মিলে কি তাদের কিডনিজনিত সমস্যাটা অনেক বেশি হচ্ছে? একটা বিষয় খেয়াল রাখতে হবে, ইয়াং জেনারেশনের মধ্যে কিন্তু ওই যে জন্মসূত্রে যে অসুখগুলোর কথা প্রফেসর নজরুল বলল, এগুলো কিন্তু এক্সপ্রেস হয় সেই সেকেন্ড থার্ড ডিকেডে বা ফার্স্ট ডিকেডে এসে এগুলো এক্সপ্রেস হয়। যেমন ধরেন তার জন্মগত ত্রুটি, কিডনির নালীতে সমস্যা, স্টোন। এরা আজকালকার জেনারেশন সারা রাত জাগে, সারাদিন ঘুমায়। সো এদের পুরাটাই চেঞ্জ, শুধু সময়টাই চেঞ্জ হচ্ছে ঘুমের, কিন্তু বাকি অভ্যাসগুলো তো সে আগেই থাকতেছে। পানি খাচ্ছে কম, ব্যাড হ্যাবিট আছে, তারপরে আপনার ড্রাগ অ্যাবিউজ আছে। এই সমস্ত জিনিসগুলো এখন খুব মাইনিউটলি দেখা উচিত, কারণ এরাই তো ভবিষ্যৎ জেনারেশন, এরাই দেশকে রুল করবে। এদের বিল্ড আপটা ফাউন্ডেশনটা যদি ভালো না হয় তাহলে তো বিল্ডিং কনস্ট্রাকশন ভালো হবে না। সো এদের উপরে আমাদের একটু স্পেশাল অ্যাটেনশন দিতে হবে, যে এদের স্কুল থেকেই টিচাররা করতে পারে, এটা মসজিদের ইমামরা করতে পারে, শুক্রবার দিন আপনার জুমার নামাজের বয়ানে কিছু ব্যাখ্যা করতে পারে। স্কুলের টিচাররা খুব ভালোভাবে, টিচাররা তো আপনি জানেন যে আমাদের বাবা মার চেয়ে বেশি গাইড করে, তারা যদি কিডনি সম্পর্কে কিছু ধারণা রাখে বা আমাদের কাছে ট্রেনিং নেয়, তারপরে আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, ওনারা কিন্তু ইচ্ছা করলেই একটা ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে ওনারা ডিসকাস করতে পারে। শুধু কিডনি কেন, আপনি ডায়াবেটিস, হাইপারটেনশন সব কিছুই করতে পারে। পাবলিক অ্যাওয়ারনেসটা তো দরকার। পাশাপাশি আমাদের এই যেটা করছেন আপনি এখন, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, এই দিক থেকে অ্যাওয়ারনেস করে বাচ্চারা শুনবে। বাচ্চারা শুনে না তা না, আমাদের ব্যর্থতাও আছে, আমরা বোঝাতে পারছি না যে তোমাদের লাইফস্টাইলটা এরকম হওয়া উচিত। আমরা যেমন ওবে করতাম, এখন কিছুটা ডিফ্লেক্টেড সারা ওয়ার্ল্ডেই, কিন্তু তারপরে ওদেরকে তো আমাদের কন্ট্রোল করতেই হবে। আচ্ছা, এই প্রসঙ্গে একটু বলতে চাই, আপনি বলছিলেন যে মসজিদে বা স্কুল কলেজগুলোতে যদি একটু অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা যেতে পারে, তাহলে যদি সেটাকে কিছুটা ঠেকানো যেতে পারে যেন তারা স্মোকিং না করতে পারে। কিছু নিয়ম কানুনও কিন্তু করা হয়েছে, আইন প্রণয়ন করা হয়েছে কিন্তু, হ্যাঁ, সরকারের পক্ষ থেকে, কিন্তু তারপরও কিন্তু সেটাকে কোনোভাবে কিন্তু থামানো যাচ্ছে না। যেমন নিয়ম করা হয়েছে যে স্কুল, কলেজ এবং হসপিটালের আশেপাশে কোনো ধরনের স্মোকিং বা টোব্যাকো জাতীয় জিনিসপত্র বিক্রি করা যাবে না, কিন্তু তারপরও কিন্তু সেটা চলছে। হ্যাঁ চলছে, কিন্তু আপনাকে অ্যাওয়ারনেসটা কোথা থেকে শুরু করতে হবে। ধরেন স্কুল টিচাররা, প্রাইমারি স্কুলের টিচারদের সংগঠন আছে, তাদের সংগঠন থেকে একটা উদ্যোগ নিতে পারে। তারপরে ইসলামিক ফাউন্ডেশন আছে, সেখানে ইমামরা আসে প্রশিক্ষণে, সেই প্রশিক্ষণে যদি ডাক্তারের একটা স্কোপ দেওয়া হয়, ডায়াবেটিসের ডাক্তার একটা লেকচার দিল, কিডনির ডাক্তার একটা লেকচার দিল, লিভারের ডাক্তার একটা লেকচার দিল, তাদেরকে জাস্ট নোট দেওয়া, একটা হ্যান্ড আউট দেওয়া যে আপনারা এইভাবে বাচ্চাদের স্কুলে অ্যাওয়ারনেসটা তৈরি করেন, এটা করা যেতে পারে। আর হচ্ছে আপনি যেটা বলছেন সরকারিভাবে আইন আছে, প্রয়োগ নাই, এটা তো সব জায়গায়, এটা তো কমন প্রবলেম। এটা আসলে আমাদের সচেতনতাটা খুবই জরুরি, কারণ আমার বাচ্চাই যদি কিডনি রোগে ভোগে তখন আমি পস্তাচ্ছি, কিন্তু তা প্রিভেন্টিভ যে স্টেজগুলো সেগুলো তো আমি নিচ্ছি না। আচ্ছা, ডক্টর নজরুল স্যার, আপনার এই বিষয়ে কিছু বলার আছে কিনা? ধন্যবাদ। আসলে দেখেন, আসলে আমাদের এই বাচ্চাদেরকে স্কুল কলেজে যদি আমরা অ্যাওয়ারনেস না গ্রো করতে পারি, তাহলে কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম ডেঞ্জারাস একটা অবস্থায় পড়বে। আজকাল আমাদের যে শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষামন্ত্রী খুবই ডাইনামিক,
আমি বলবো যে আপনাদের মাধ্যমে যে বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় এটা একটা অন্তর্ভুক্ত করা উচিত। অসংক্রামক রোগ হিসেবে কিডনি রোগ কীভাবে বাড়তেছে তার সম্বন্ধে কীভাবে ঠেকানো যায় এটা সম্বন্ধে একটা ছোটো হলেও একটা পার্টে একটা অংশ দেওয়া উচিত। এত করে মানুষ আরও সেন্সিটিভ হবে কি ফাস্টফুড খাওয়া লাগবে না, স্মোকিং করতে বন্ধ করতে হবে। স্মোকিং করার আইন করা আছে, অবশ্য আগের চেয়ে কমছে, কিন্তু আইন করে কিন্তু এটাকে বন্ধ করা যায় না যতক্ষণ না মানুষের মধ্যে একটা কেউ সচেতনতা না ডেভেলপ করে। তাই যদি ছোটোবেলায় কিন্তু বাচ্চাদেরকে বোঝানো যায়, যদি আমরা স্কুল লেভেলে এবং কিন্ডারগার্টেন লেভেলে বলি যে ফাস্টফুডটা ভালো না বা স্মোকিংটা ভালো না, নিয়মিত ব্যায়াম করতে হবে, রাতে অধিক জেগে থাকা ভালো না, তাহলে এটা কিন্তু অ্যাকসেপ্ট করবে। তো আমি মনে করি যে এটা শিক্ষা মন্ত্রণালয় খুব ভালোভাবে করতে পারবে। তারা যদি একটা চ্যাপ্টার এড করে দেয় এবং টিচাররা যদি এই নিয়ে হাইলাইট করে। সেমিনার সিম্পোজিয়াম বহু হয়েছে, কিন্তু সেমিনার সিম্পোজিয়াম থেকে কিন্তু ইয়াং জেনারেশন উপকৃত পায় না। এর চেয়ে বড় ছোটো নাটিকা, যেমন মিনা কার্টুন যেভাবে হয়তো এভাবে যে বলতো, একটা ছোটো নাটিকা হতো বা ছোটো একটা কোনো একটা প্রোগ্রাম হতো যে যেখানে এগুলো নিয়ে হাইলাইট করা হয় যে ফাস্টফুড খাওয়া বা স্মোকিং করা, ব্যায়াম না করা, অধিক রাত জেগে থাকা, এগুলো স্বাস্থ্যের জন্য অত্যন্ত হানিকর। তাইলে আমার মনে হয় এটা বেশ উপকার পাবে আমার মনে হচ্ছে। ডক্টর হামিদ, আপনার কাছে একটু জানবো, আমরা যতটুকু জানি যে এবারের বিশ্ব কিডনি দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল কিন্তু যে জলবায়ুর কারণেও যে কিডনি জনিত সমস্যাটা বৃদ্ধি পাচ্ছে, এখানে আসলে আপনার ব্যক্তিগত মতামত কি, যে বাংলাদেশে আসলে এটার ইমপ্লিমেন্ট আমরা কিভাবে করতে পারি? এটা হচ্ছে করা যায় কিভাবে, দুইভাবে। একটা হচ্ছে আমরা কিডনি ডাক্তার হিসেবে বলতে পারি এটাকে আমরা বলি গ্রিন নেফ্রোলজি। জি, এটা নিয়ে আমাদের অনেক থিসিস রিসার্চ হয়ে গেছে অলরেডি। সেটা হলে যারা কিডনি রোগে আক্রান্ত তাদের ব্যাপারে একরকম, যারা কিডনি রোগে আক্রান্ত না তাদের ব্যাপারে একরকম। সাধারণ মানুষের জন্য সেটা হচ্ছে যে বর্জ্য ব্যবস্থাপনা এবং কেমিক্যাল, এই যে ফুড কেমিক্যাল যেটা ইউজ করি আমরা, ডাইগুলো আমরা যথেচ্ছাভাবে নদীতে ফেলে দিচ্ছি, এইটাই তো কন্টামিনেশন হয়ে আমাদের মধ্যে। এটা হচ্ছে স্লো পয়জনিং। আপনি এখনই বুঝবেন না যে আপনি কি খাচ্ছেন। আম একটা খেলেন, সেটার মধ্যে পয়জন আছে, আপনি কি এখনই বুঝবেন? তা তো এটা স্লো পয়জনিং। প্রতি বছরই আম খাচ্ছেন, প্রতি বছরই টক্সিক নেফ্রোপ্যাথি বলি আমরা, এই টক্সিক নেফ্রোপ্যাথি হচ্ছে। ওয়াটার কোয়ালিটি কেমন আছে আমরা জানি না, এটা কোনোটা হয়তো সোয়ারেজ লাইনের সাথে মিশেই গেছে। তারপরে হচ্ছে আপনার এই বেবি ফুডগুলা, বাচ্চাদের জন্য যে ফুডগুলো আসে সেগুলোর কোয়ালিটি অ্যাসুরেন্স অত্যন্ত জরুরি। এটা মানে পৃথিবীর কোথাও এটা ওরা এটা নিয়ে কোনো আলোচনা করে না। দুঃখের বিষয় হচ্ছে এগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হচ্ছে, যেটা বেসিক জিনিস। কিন্তু আপনি দেখেন একটা ফুড পয়জনিংয়ের জন্য মানুষের কত লিভার নষ্ট হচ্ছে, ক্যান্সার হচ্ছে, কিডনি রোগ হচ্ছে। তো এইগুলো তো আপনাকে শুরু থেকেই দেখতে হবে। আর আমাদের ডায়ালিসিস যারা কিডনি রুগী হয়ে গেছে তাদের ব্যাপারে বলা যায় যে যারা কিডনি রুগী তাদের ফ্রিকোয়েন্ট ভিজিটটা ডাক্তারের কাছে বাড়াতে হবে। তাহলে হবে কি, ওর ওষুধের কোয়ালিটিগুলো সম্পন্ন হবে। আচ্ছা, ব্লাড টেস্ট যেটা করার প্রয়োজন নেই সেটা আমরা করব না, কারণ সিরিঞ্জ তৈরিতে প্লাস্টিক, তারপরে ওষুধের স্ট্রিপ, আপনি ছোট ছোট জিনিসগুলো যদি চিন্তা করেন, ডায়ালিসিস রুগীরা ডায়ালিসিস পায়, তাদের ডায়ালাইজার, একটা রুগী 4 ঘন্টা ডায়ালিসিস করলে তার 120 লিটার পিওর পানি লাগে। এই 120 লিটার পানিকে সার্কুলেট করা, ইলেকট্রিসিটি কনজামশন, ওইখানে ওয়াটার ফিল্টার থাকে, সেই ওয়াটার ফিল্টারে কার্বন থাকে, সেই কার্বন থেকে এনভায়রনমেন্ট নষ্ট হচ্ছে। তো সেগুলো অনেক কিছু কাজ করার আছে, খুঁটিনাটি বিষয়। বেসিক জিনিসগুলো হচ্ছে ওই টক্সিক নেফ্রোপ্যাথি, যেটা আপনি কেমিক্যাল পয়জনিং দিয়ে হচ্ছে, তারপরে বিভিন্ন ধরনের খাদ্যের মধ্যে রিয়েজেন্ট মেশাচ্ছে। এটা তো খুবই অন্যায়। এটা মানুষ কি হবে, আপনি একটা আনারস 2 মাস পরে বিক্রি করবেন, সেটাকে কেমিক্যাল দিয়ে 2 মাস আগে নিয়ে আসতেছেন, কি বেনিফিট হচ্ছে আপনার, কয় টাকা লাভ করবেন আপনি? কিন্তু এই জিনিসটার মধ্যে অ্যাওয়ারনেস নাই। আমার এখনই দরকার, আমার এই মুহূর্তেই দরকার লভ্যাংশ আমি আগে তুলব, এরকম একটা ব্যাপার। তো এইগুলা মানুষকে, সব ব্যবসায়ী সমিতি থেকে শুরু করে সবার মধ্যে ব্যাপকভাবে আলোচনা করা দরকার। আচ্ছা, ডক্টর নজরুল ইসলাম, আমরা একটু প্রাথমিক অবস্থায় ফিরে আসি। যেমন অনেক রোগীরাই কিন্তু বুঝতে পারে না যে তার কিডনি জনিত সমস্যা রয়েছে। কি কি প্রাথমিক লক্ষণ দেখা দিলে তার আসলে সচেতন হওয়া উচিত বলে আপনার কাছে মনে হয়? বেসিক্যালি কিডনি রোগ এটা নীরব ঘাতক, এটা প্রথমে অনেক সময় বোঝাই যায় না। তবে বেশিরভাগ ক্ষেত্রেই রুগী যেটা কমপ্লেন করে থাকে যে ক্ষুধামান্দা, কেউ কেউ বলে যে হাতে পায়ে পানি আসে, কেউ কেউ বলে যে ব্লাড প্রেশার হঠাৎ করে বেড়ে গেছে,
আবার কেউ এমনও বলে থাকে যে স্যার আমার দীর্ঘদিন থেকে খাওয়ার অরুচি আছে, কিন্তু রিসেন্টলি বমি হচ্ছে খুব বেশি। তো এছাড়া আরও অনেকগুলো কারণের মধ্যে আমরা যখন এক্সামিনেশন করি তখন পাই। তো বেসিক্যালি এই জিনিসগুলো আসে। কেউ কেউ বলে খুব বেশি চুলকানো হয়, শরীরের রং কালো হয়ে যাচ্ছে, এগুলো শেষের দিকে হয় সাধারণত। তো বেসিক্যালি খাওয়ার অরুচি, শরীরে পানি আসা, পেটে পানি চলে আসা, ব্লাড প্রেশার বেড়ে যাওয়া, এগুলো কিডনি রোগের মেইন লক্ষণগুলোর মধ্যে। তো এই লক্ষণগুলো কিন্তু অন্য রোগে হয়, সেই জন্য অনেক রোগী কিন্তু এই প্রাথমিক পর্যায়ে আসে না। তো আমাদের এই সিমটমগুলোকে হাইলাইট করতে হবে, রুগীকে বলে তবে যে এইসব সিমটম হলে অবশ্যই যেন কোনো ডাক্তারের শরণাপন্ন হয়। কেউ কেউ বলে যে প্রস্রাবের সাথে ফেনা ফেনা হয়, এটা খুবই ইম্পর্টেন্ট ফর দি ইউরিন। তো যদি কেউ বলে যে প্রস্রাবে ফেনা হয়, তাকে দেখানো উচিত। বিশেষ করে ডায়াবেটিক পেশেন্টে যদি বলে যে প্রস্রাবে ফেনা হচ্ছে, তাহলে ধরে নিতে হবে যে তার হয়তো প্রোটিন যাচ্ছে এবং তার কিডনি রোগ শুরু হচ্ছে আর কি। তো প্রথম পর্যায়ে করলে কিন্তু এগুলো রিভার্স হয়ে যায়, বেশি দেরি হলে আর রিভার্স হয় না। আচ্ছা, হাইপারটেনশন রোগীদের ক্ষেত্রে আমরা যতটুকু দেখেছি যে দীর্ঘদিন হাইপারটেনশনটা যখন আনকন্ট্রোল থাকে, তাদের ক্ষেত্রে আমরা দেখেছি যে কিডনিজনিত সমস্যাটা অনেক বেশি হয়ে থাকে। এই বিষয়গুলোই আরেকটু বিস্তারিত আপনাদের দুজনের কাছ থেকে জানার চেষ্টা করব। একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ডক্টর হামিদ স্যার, আপনার কাছে এখন একটু জানবো যে প্রাথমিক অবস্থায় একজন মানুষ যখন বুঝতে পারবে যে লক্ষণগুলোর কথা নজরুল স্যার বলছিলেন, যে প্রস্রাবে যদি কিছু ফেনা থাকে এবং পা ফুলে যাওয়া এবং কিছু ডিসকমফোর্ট ফিল করা, তারপরে তো তিনি নিশ্চয়ই ডাক্তারের শরণাপন্ন হবেন। প্রাথমিক অবস্থায় কোন কোন টেস্টগুলো আপনারা আসলে করতে দেন? যেই সমস্ত অসুখে সিস্টেমিক অসুখ বলি আমরা, সেই অসুখগুলোতে কিডনি ধরে, যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, এগুলা। তো এই অসুখগুলোতে আমরা একটা স্ক্রিনিং প্রোগ্রাম রাখি। স্ক্রিনিং প্রোগ্রাম মানে হচ্ছে প্রাথমিকভাবে যাচাই করা যে ওনার কিডনি অসুখ হচ্ছে কিনা। এখন কিন্তু আমরা হাইপারটেনশনকে নিয়ে গেছি, ব্লাড প্রেশারের যে কন্ট্রোল সেটা আগে যেরকম ছিল এখন কিন্তু থ্রেশহোল্ড কমায় নেওয়া হয়েছে। কারণ হচ্ছে প্রি হাইপারটেনশন, প্রি ডায়াবেটিস, এই ধরনের একটা কথা নতুন সংযোজন হয়েছে। সেটা হলো যে ধরেন ঠিক বর্ডার লাইন ব্লাড প্রেশার আছে, মাঝে মাঝে থাকে, আবার নর্মাল হয়। রুগীরা এসে বলে আমার প্রেশার নাই, মাঝে মাঝে হাই হয়। তো এই প্রি হাইপারটেনশনগুলোকে আমরা স্ক্রিনিং প্রোগ্রামে নিয়ে যেতে পারি। স্ক্রিনিং প্রোগ্রামগুলো হচ্ছে সিম্পল টেস্ট, একটা ইউরিন টেস্ট করলাম। ইউরিনে এখন তো আপনার ওই মাইক্রোস্কোপে না দিলেও হয়, স্ট্রিপ দিয়ে করা যায়, খুবই সহজ। এটা রুগীরা ইচ্ছা করলে বাসায় করতে পারে। এটা ম্যাচিং সিস্টেম, একটা স্ট্রিপ থাকে, একটা টেস্ট স্ট্রিপের মধ্যে ইউরিন নিয়ে আপনি স্ট্রিপটা ভিতরে দিয়ে দিবেন। এই স্ট্রিপটা উঠায় নিয়ে কালারটা ম্যাচ করবেন বক্সের সাথে, প্রোটিন যাচ্ছে কিনা, ইনফেকশন হচ্ছে কিনা, ব্লাড যাচ্ছে কিনা, মেনি থিংস ইউ ক্যান ডিটেক্ট। তো এইরকম একটা স্ট্রিপ দিয়ে আমরা স্ক্রিনিং প্রোগ্রাম করতে পারি। আর হচ্ছে ব্লাড টেস্ট করলে তো যখন ওইখানে পজিটিভ আসবে তখন আমরা ব্লাড টেস্ট করব, আলট্রাসোনোগ্রাফি করব, স্পেশাল টেস্টে চলে যাব। তো প্রাথমিক পর্যায়ে ইউনিয়ন আমাদের ইনফ্রাস্ট্রাকচারটা দেখেন হেলথের, বিউটিফুল। এ মানে এত সুন্দর ইনফ্রাস্ট্রাকচার, আপনার হেলথ কমপ্লেক্স, তারপরে ইউনিয়ন স্বাস্থ্য, তারপরে আরও আছে প্রান্তিক পর্যায়ে। এই ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত এখন ডাক্তার অ্যাভেলেবল। এই ডাক্তাররা যদি শুধু ওই স্ক্রিনিংটুকু করে, ডাক্তাররা করবে মানে কি, ডাক্তারের কাছে তো যেতে হবে। আপনি যেই স্ক্রিনিং করবেন, তা আপনার হাইপারটেনশন আছে, আপনি হেলথ সেন্টারে যান, ওখানে যে আপনি স্ক্রিনিংটা করেন, করলে অনেক অনেক ডিটেক্ট হয়ে যাবে। আমাদের এরকম থিসিসও হয়েছে যে প্রায় 13% লোক জানেই না তার ডায়াবেটিস আছে স্লাম এরিয়াতে। মানে প্রোগ্রামটা এরকম ছিল যে আমরা মাইকিং করলাম, যারা সুস্থ আছেন 30 থেকে 50 বছরের মধ্যে, তারা আমাদের কাছে আসেন, স্ক্রিনিং প্রোগ্রাম হবে। তাই তো প্রফেসর নজরুল জানে এটা, যে আমাদের ডিপার্টমেন্ট থেকেই এরকম একটা থিসিস হয়েছে সাভারের চাকুলিয়া গ্রাম। সেখানে আমরা ওই মাইকিং করে ওদেরকে ডেকে এনে একটা স্ক্রিনিং প্রোগ্রামের মধ্যে নিলাম, যে যারা হেলদি ভাবছে আচ্ছা, তাদের স্ট্যাটাসটা কী। তাতে তো দেখা যায় ডায়াবেটিস, হাইপারটেনশন, ইভেন কিডনি ফেলিওর স্টেজ 3ও পাওয়া গেছে। তারা জানেই না যে আমাদের এই অসুখগুলো আছে। তারা কোনো ওষুধ খায় না, তারা কোনো ডাক্তারের কাছে যায় না, কিন্তু তারা মনে করতেছে তারা হেলদি। এটা ঘুণ পোকা ধরার মতো অনেকটা ব্যাপার আর কি। তো যাই হোক, এখন এইগুলো হচ্ছে স্ক্রিনিং প্রোগ্রামের আওতায় আপনাকে নিয়ে আসতে হবে। তাহলে আপনি আর্লি ডিটেকশন, আর্লি মেজারমেন্ট, আর্লি প্রিভেনশন, বেটার ট্রিটমেন্ট। এটা বলাই আছে যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর।
তা আপনি ব্লাড প্রেশার যদি কন্ট্রোল করেন তাহলে কিডনি ফেল হচ্ছে না। ডায়াবেটিস যদি সুন্দর করে নাইসলি কন্ট্রোল করেন তাহলে আপনার কিডনি ফেল হচ্ছে না। বা আগে থেকেই যদি জানেন যে আপনার জন্মগতভাবেই কিডনি ত্রুটি আছে, সেই ব্যাপারে মেজার নেবে ডাক্তাররা, তাহলেই তো অনেক সেভ হয়ে যায়। স্যার, আপনি যেমনটা বলছিলেন যে থিসিসের কারণে আপনারা নির্দিষ্ট একটা জেলায়, আমরা সাভারের কথাই আমরা বলছি, সাভারের মতো জায়গায় আপনারা বিভিন্ন মানুষের উপরে জরিপ করে বের করেছে যে তাদের আসলে বিভিন্ন ধরনের কিডনিজনিত সমস্যা বের হয়েছে। সো এই ইনিশিয়েটিভটা কি আমরা আসলে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ে করতে পারি কিনা? হ্যাঁ, অবশ্যই। আসলে এই কিডনির রোগ প্রান্তিক পর্যায়ে কেমন, স্লাম এবং শুধু স্লাম না, আমাদের এখানে দুইটা গ্রুপে করা হয়েছে। একটা স্লামে করা হয়েছে, একটা এলিট শ্রেণীতে করা হয়েছে, আচ্ছা। গুলশানে। তো এলিট শ্রেণীর মধ্যে দেখা গেছে যে পাওয়া গেছে, এবার স্লামে বেশি পাওয়া গেছে। কারণ এলিট শ্রেণীতে একটু সামান্য সিমটম ডেভেলপ করলে তার বাইরে যায় বা ডাক্তারের শরণাপন্ন হয়। এটা আমার মনে হয় মাস ক্যাম্পেইন করা উচিত, সমস্ত বাংলাদেশেই একটা এইরকম স্টাডি করা উচিত। এবং এটা যদি সরকারের থ্রুতে কোনো প্রজেক্ট নেওয়া যায় যে টু ডিটেক্ট দ্য কিডনি ডিজিজ ইন দ্য কমিউনিটি, তাহলে খুব ইজি হবে। আমাদের যে কমিউনিটি ক্লিনিকগুলো যেগুলো আছে সেগুলো অলরেডি স্ট্রাকচার আছে, অল্প টাকায় 100 থেকে 150 টাকায় একটা কিডনি রোগ ডায়াগনোস করা যায়। সো এটা মনে করি এটা সরকারের পক্ষে খুবই ইজি। এবং আমাদের প্রধানমন্ত্রীরও কিন্তু একটা ড্রিম প্রজেক্ট টু ডিটেক্ট দ্য কিডনি ডিজিজ, ডায়ালিসিস প্রজেক্টটাকে কীভাবে উনি প্রথমেই বলেছেন যে বাংলাদেশের ডায়ালিসিস প্রজেক্টটা গভর্নমেন্ট এবং পাবলিক পার্টনারশিপ করে কীভাবে এগিয়ে নেওয়া যায়, এটা ওনার প্রজেক্ট ছিল। এবং আমি মনে করি উনি এখন এটা কাজ চলতেছে এটা নিয়ে। এছাড়া কিছু কিছু টেস্ট যেগুলো কিডনি ডিজিজ ডায়াগনোসিস এবং কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রেও লাগে, তো সেগুলো আমরা চেষ্টা করছি যে এটা যদি একটু বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি দিয়ে ডেভেলপ করা যায় তাহলে হয়তো কিডনি রোগী আরও সুদূর প্রসারী চিকিৎসা হবে। আচ্ছা, এই বিষয়টা আমি স্যারের কাছে একটু জানতে চাই যে আসলে যেমনটি নজরুল স্যার বলছিলেন যে নতুন করে ডাটা কালেকশনের সিস্টেমটাকে ইমপ্রুভ করা হবে এবং আউটডোরে কত পেশেন্ট আসছে কিডনিজনিত সমস্যা নিয়ে সেটা ডাটাটা কালেক্ট করা হবে। আর কি কি ধরনের ইমপ্রুভ করার পরিকল্পনা আপনাদের রয়েছে? অ্যাকচুয়ালি আমরা কিন্তু ইমপ্রুভড। আপনি খেয়াল করে দেখেন, এখন মানুষ বিকাশে বিল দেয়, একেবারে মানে গরিব যে সেও তার একটা স্মার্টফোন আছে, সে এনআইডি করতে জানে, তারপরে সে বিকাশে বিল পে করতে জানে। আমাকে শুধু জায়গাগুলো ইউটিলাইজ করতে হবে, যে অ্যাভেলেবল রিসোর্স যা আছে আচ্ছা, এইটা দিয়েই আমরা ইচ্ছাগুলো করতে পারি। প্রত্যেকটা মানুষের যদি একটা ডেটাবেস থাকে, খুব কঠিন কিছু না তো। আপনার এনআইডি আছে সবার, আপনি একটা ডেটাবেস করে ফেলেন। অর্থাৎ যখন যেই জায়গাটায় দরকার রয়েছে বা ঘাটতি রয়েছে সেই জায়গাটাতেই কাজ করতে হবে। এবং আপনি বলছেন যে খুব বিষয়টা খুব সহজভাবে আসলে ইজিলি করা মানে ডিল করা সম্ভব, আমরা যতটুকু আমরা ধারণা করছি। আমরা এই বিষয়গুলো আরেকটু বিস্তারিত জানবো আপনাদের দুজনের কাছ থেকে। আরও একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ডক্টর নজরুল স্যার, আপনার কাছে একটু জানবো যে কিডনিজনিত সমস্যায় যখন কেউ ভুগে থাকে, প্রাথমিক অবস্থায় আপনারা তো বেসিক কিছু টেস্টের কথা আপনারা বলছিলেন যে দিয়ে থাকেন, তার পরবর্তীতে ট্রিটমেন্ট প্রোটোকলটা আসলে কীরকম হয়ে থাকে? আসলে কিডনি রোগ বেসিক্যালি দুই ধরনের হয়, আকস্মিক এবং ধীর গতিতে, যেটাকে বলে অ্যাকিউট কিডনি ইনজুরি অ্যান্ড ধীর গতিতে ক্রনিক কিডনি ডিজিজ। দুইটার চিকিৎসা কিন্তু আলাদা। আকস্মিক কিডনি রোগ বেশিরভাগ ক্ষেত্রেই যদি সঠিক সময় চিকিৎসা দেওয়া যায় তাহলে এটা রিভার্স করে নর্মাল হয়ে যায়। যেমন অধিক ডায়রিয়া, অধিক বমি, ব্যথানাশক ওষুধ, কোনো কোনো ক্ষেত্রে ডাই, কোনো সর্পদংশন, অ্যাক্ল্যামশিয়া, প্রি অ্যাক্ল্যামশিয়া, এইসব ক্ষেত্রে অনেক সময় অ্যাকিউট কিডনি ইনজুরি হয়। এবং সঙ্গে সঙ্গে যদি আমরা এই যে ব্লাড ফর ব্লাড, ফ্লুইড ফর ফ্লুইড যদি দেওয়া যায়, পেশেন্ট রেসপন্ড করে ঠিক হয়ে যায়। সমস্যাটা হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ, যেটা আমরা বলি ধীর গতিতে কিডনি বিকল। দীর্ঘমেয়াদী রোগ যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, নেফ্রাইটিস, বংশগত কিডনি রোগ, এইসব ক্ষেত্রে দীর্ঘমেয়াদী কিডনি রোগ হয়। সেক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে প্রথমত সাধারণত আমরা চিকিৎসা দিয়ে থাকি টাইট কন্ট্রোল অফ ডায়াবেটিস, ব্লাড প্রেশার, এগুলো করার সাথে সাথে আমরা কিছু কিছু ক্ষেত্রে কোনো সময় পেশেন্টকে দিতে হয়, বিশেষ করে যাদের অধিক পরিমাণে ফসফেট একটা কিডনির একটা টক্সিনস, যেটা কিডনির জন্য খুবই ক্ষতিকর, শরীরের জন্য খুবই ক্ষতিকর, সেটাকে বাইন্ড করে শরীরে বের করে দেওয়া হয়। ভিটামিন ডি, এটা সাপ্লিমেন্ট দিতে হয়, আমরা দেই। আর কোনো কোনো ক্ষেত্রে আমরা আরও কিছু স্পেশালাইজড ড্রাগ
অ্যাড করতে হয়। যেমন ধরো এদের অ্যানিমিয়া হয়, কিডনি রোগে রক্ত স্বল্পতা দেখা দেয়, সেক্ষেত্রে আমরা রক্ত দিতে পারি, অথবা রক্ত না দিয়ে আজকাল ইরিথ্রোপয়েটিন দেওয়া হয়, রক্তস্টেট ওষুধ আছে যেগুলো ট্যাবলেট ফর্মে আসছে, এগুলো দেওয়া যায়। তো মোট কথা হচ্ছে গিয়ে ইনিশিয়ালি আমরা ওষুধ দিয়ে চিকিৎসা করি, আচ্ছা। কিন্তু একটা পর্যায়ে যখন ক্রিয়েটিনের মাত্রা বাড়তে থাকে এবং আমরা বলি যে 8 থেকে 10 মিলিগ্রামের উপরে যখন উঠে যায়, অথবা জিএফআর যেটা বলি গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, যেটা যখন 10-এর নিচে নেমে যায় এবং পেশেন্ট শ্বাসকষ্ট হয়, অথবা কোনো কোনো ক্ষেত্রে শ্বাসকষ্ট না হয়েও পটাশিয়ামের মাত্রা বেড়ে যায়, আমরা ডায়ালিসিস সেবায় যাই। সেই ডায়ালিসিসটা হিমোডায়ালিসিস, যেটা রক্তের মাধ্যমে ছাকে, আর একটা পেরিটোরিয়াল ডায়ালিসিস পেটের মাধ্যমে। এই দুটো হচ্ছে গিয়ে ডায়ালিসিস। আর লাস্টে গিয়ে একটা চিকিৎসা, যেটা মেইন চিকিৎসা বলা হয় কিডনি রোগী, সেটা ট্রান্সপ্লান্টেশন, কিডনি প্রতিস্থাপন। সেক্ষেত্রে আমাদের বাংলাদেশে এখন নিয়মিত কিডনি প্রতিস্থাপন হচ্ছে আমাদের ইউনিভার্সিটিতে, বাইরেও হচ্ছে, ন্যাশনাল কিডনি ইনস্টিটিউটে হচ্ছে, ঢাকা মেডিকেলে হচ্ছে, প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতে হচ্ছে। তো সমস্যা হচ্ছে কি কিডনি ডোনার। সো এটা নিয়ে বাংলাদেশে আইন পাস হয়ে গেছে অলরেডি, এবং ডোনার পুলের আইনে অনেক বেশি করে দেওয়া হয়েছে আর কি। তো সেই জন্য এখন ডোনার যদি পাওয়া যায় সঠিক, তাহলে আমরা কিডনি ট্রান্সপ্লান্ট, বাংলাদেশে কিডনি ট্রান্সপ্লান্ট বিশ্বের সবচেয়ে কম। আমরা 3 থেকে 3.5 লাখ টাকায় ট্রান্সপ্লান্ট করছি। পার্শ্ববর্তী দেশে প্রায় 30 থেকে 40 লক্ষ টাকা লাগে। আর আমাদের দেশে হচ্ছে কি কিডনি ট্রান্সপ্লান্টের সমস্যাটা, মেইন সমস্যাটা হচ্ছে কি ডোনার স্কারসিটি। তবে এখন ডোনার স্কারসিটি অনেকের কমে আসছে। এছাড়া মৃত ব্যক্তির কিডনি, যা আমরা ক্যাডাভারিক ট্রান্সপ্লান্ট বলি, সেটাও বাংলাদেশে চালু হয়েছে, এবং আমাদের ইউনিভার্সিটি প্রথম 2টা মৃত ব্যক্তির কিডনি ট্রান্সপ্লান্ট করছেন, একজন বেঁচে আছেন, ভালোই আছেন। তো আমরা মনে করি যে এই চিকিৎসাগুলো আসলে মোস্ট মডার্ন ট্রিটমেন্ট, এবং এগুলোর আরও প্রসার হওয়া উচিত। এবং আমি মনে করি যে এই কিডনি ট্রান্সপ্লান্ট বা ডায়ালিসিস যদি সরকারের কিছুটা সেবা পাওয়া যায়, বিশেষ করে গ্রান্ট থাকে, তাহলে কিন্তু এটা আরও বৃদ্ধি পাবে আশা রাখি। আচ্ছা, কিডনি ট্রান্সপ্লান্ট নিয়ে ডক্টর হামিদ স্যার আপনার কাছে একটু বিস্তারিত জানার চেষ্টা করবো। তবে তার আগে একটু জানতে চাই যে, যেমনটি নজরুল স্যার বলছিলেন যে ট্রিটমেন্ট প্রোটোকলের মধ্যে খাদ্য ব্যবস্থাপনা বা ডায়েটারি মডিফিকেশনটা কতটুকু গুরুত্বপূর্ণ? আমরা যতটুকু জানি যে ক্রিয়েটিনিন যখন বেড়ে যায় তখন প্রোটিন রেস্ট্রিকশনের দরকার হয়। শুধু প্রোটিন রেস্ট্রিকশন না, আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, যারা কিডনি রোগে আক্রান্ত হয়ে গেছে তাদের কিডনির ফিল্টারগুলো বা গ্লোমেরুলাসগুলো তো ঠিক মতো কাজ করছে না, তাহলে তার যে নর্মাল ফাংশন সেটা হ্যাম্পার্ড হচ্ছে। এখন আপনাকে বুঝতে হবে যে কিডনির আসল ফাংশনটা কি। লটস অফ ফাংশন আর দেয়ার। 1 নম্বর হচ্ছে আপনার পানি ব্যালেন্সটা রক্ষা করে, বডির পিএইচটা রক্ষা করে, তার ইলেকট্রোলাইট বা লবণ তারতম্যটা রক্ষা করে, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে, রক্ত শূন্যতা নিয়ন্ত্রণ করে। এইরকম কিডনির অনেক ফাংশন আছে, আপনাকে হয়তো এই অল্প সময়ে বোঝানো যাবে না। তো এই জিনিসগুলো তো সব হ্যাম্পার্ড হচ্ছে, তাহলে এগুলো সব অল্টার্ড হবে যেগুলো নর্মাল হওয়ার কথা। সাপোজ আমি বলি যে কিডনির শরীরে কাজ হচ্ছে সোডিয়াম ধরে রাখা, কিন্তু সে যখন ফেল করে তাহলে সোডিয়াম ধরে রাখতে পারবে না, পটাশিয়াম ধরে রাখতে হবে। পটাশিয়াম, এইরকম কিডনির খাদ্যগুলোকে আপনি মোটামুটি আমরা গ্রসলি যেটা ব্যবহার করি 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কোন খাবারগুলো সরাসরি ক্রিয়েটিনিন বাড়ায়, আচ্ছা, মানে কিডনির সেরাম ক্রিয়েটিনিন যে প্যারামিটারটা, এটা কোন কোন খাবার বাড়ায়। আরেকটা হচ্ছে ইউরিক অ্যাসিড, ধরেন ইউরিক অ্যাসিড বেড়ে যায়, তো কোন খাবারগুলো ইউরিক অ্যাসিড আছে। পটাশিয়ামটা আমাদের জন্য ডেঞ্জারাস, কোন খাবারে পটাশিয়াম আছে। এখন এটা কিন্তু কিডনি রোগের মানে রুগী অনুযায়ী এটার ভেরিয়েশন হয়। এক এক রুগীর পটাশিয়াম বাড়ে, এক এক রুগীর পটাশিয়াম কমে, আবার কারো ইউরিক অ্যাসিড বেশি থাকে, কারো ইউরিক অ্যাসিড কম থাকে, কারো কম। নর্মাল ইউরিক অ্যাসিডেই ব্যথা হয়, গাউট হয়। এইরকম আপনি রুগী দেখে দেখে আপনাকে সিলেক্ট করতে হবে যে তার খাদ্যাভ্যাসটা কী হওয়া উচিত। এক ধরনের ড্রাই ভ্যারাইটি জিএন আছে, তাদের কিডনির পয়েন্ট হচ্ছে 6-7, মানে এন্ড স্টেজ, মানে স্টেজ 5, কিন্তু তার পানি কোনো বডিতে পানি জমে না, শরীর ফুলে যায় না। এরকম এক ধরনের রুগী আছে। আরেক ধরনের রুগী আছে ক্রিয়েটিনিন 2 বা নর্মাল, তার কিন্তু বডিতে অনেক ফ্লুইড, পানি জমে একেবারে হাত পা ফুলে এরকম হয়ে গেছে। সে গেছেই ডাক্তারের কাছে হাত পা ফুলে যায় এই জন্য। তো সেই রকম প্রত্যেকটা রুগীকে আপনাকে আলাদাভাবে সিলেক্ট করতে হবে যে কোন রুগীর জন্য কী ডায়েট প্রয়োজন। তাহলে আপনি যদি মোটা দাগে বলেন যে কোন কোন খাবার ক্রিয়েটিনিনকে বাড়ায় সরাসরি, প্রোটিন জাতীয় জিনিস, প্রোটিন ভাঙলেই তো ক্রিয়েটিনিন হয়। তো সেই প্রোটিনগুলোর মধ্যে ডিম, মাছ, মাংস, আর হচ্ছে ইউরিক অ্যাসিড বাড়ায় যেগুলো, এগুলো এখন নেটেই আছে। আপনি সার্চ দেন যে ইউরিক অ্যাসিড রিচ ফুড টপ 10,
দেখেন একটা লিস্ট চলে আসবে। আচ্ছা, অর্থাৎ ঔষধ ব্যবস্থাপনার পাশাপাশি ডায়েটারি মডিফিকেশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং সেটা আপনি বলছেন যে একটা নির্দিষ্ট সময় পর পর ব্লাড টেস্টের মাধ্যমে সেই প্যারামিটারগুলো জানতে হবে এবং সেই অনুযায়ী সেটার মডিফিকেশন করতে হবে। ডক্টর নজরুল স্যার, আপনার কাছে একই বিষয়ে একটু জানতে চাইবো যে যে কোনো জেলা উপজেলা পর্যায়ে যখন আমরা একটা কিডনি সেন্টার করব, সেখানে শুধুমাত্র তো নেফ্রোলজিস্ট হলেই হবে না, তার পাশাপাশি একটা টিম দরকার যেখানে দক্ষ নার্স থাকবে, টেকনিশিয়ান থাকবে। এই বিষয়টি একটু জানতে চাই যে বাংলাদেশে আসলে এই জায়গাটাতে আমরা কতটুকু আসলে উন্নতি করতে পেরেছি। আমরা আসলে খুব একটা উন্নতি করতে পারিনি, বাট বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশন থেকে প্রপোজাল দেয়া আছে যে একটা রেনাল সেন্টার করতে হলে সেখানে যেমন নেফ্রোলজিস্ট লাগবে, রেনাল ডায়েটিশিয়ান লাগবে, সেখানে ট্রেন নার্স লাগবে, সেখানে ডায়ালিসিস টেকনিশিয়ান লাগবে, সেখানে ট্রান্সপ্ল্যান্ট ফেসিলিটি যদি থাকে তাহলে ট্রান্সপ্ল্যান্ট নেফ্রোলজিস্ট এবং ট্রান্সপ্ল্যান্ট কোঅর্ডিনেটর লাগবে এবং গ্রিফ কাউন্সিলর লাগবে। আচ্ছা। সেগুলো সবগুলো আমাদের সব জায়গায় পূরণ করা হয়নি। আমাদের ইউনিভার্সিটিতে সবগুলো পোস্ট পূরণ করা হয়েছে, আস্তে আস্তে হচ্ছে। তবে একটা জিনিস আমাদের খুব ইনসাফিসিয়েন্ট, আপনি নিজেও একজন নিউট্রিশনিস্ট, তো আপনি জানেন যে রেনাল ডায়েটিশিয়ানের খুব অভাব বাংলাদেশে, এবং এটা যদি না করা যায় অতি সত্বর সরকারি পর্যায় থেকে এই ট্রেনিংয়ের ব্যবস্থা করা উচিত। দেশের বিদেশে এই ট্রেনিং না করলে ডায়েট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। তো এগুলো যদি ঠিকমতো আমরা করতে পারি, এই যেগুলো বললাম, তাহলে আশা রাখা যায় যে অদূর ভবিষ্যতে আমাদের সেন্টারগুলোর মধ্যে ডায়ালিসিস সেবা, ট্রান্সপ্ল্যান্ট সেবা এবং কিডনি চিকিৎসা, যেটা মেডিসিন দিয়ে চিকিৎসা, সে সেবা অনেকাংশে বৃদ্ধি পাবে। আচ্ছা, অর্থাৎ বিশ্বমানের যে সেবাটা বা যে স্ট্যান্ডার্ড যে প্রোটোকল, সেটা চাইলে আমরা এই জায়গাটাতে আমরা করতে পারবো। পারি। জি, এই বিষয়টি আরও বিস্তারিত আমরা জানবো আপনাদের দুজনের কাছ থেকে। আরও একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ডক্টর হামিদ স্যার, আপনার কাছে এখন একটু জানবো, যেমনটি ডক্টর নজরুল স্যার কিন্তু বলছিলেন যে চমৎকার একটা টিম বিল্ড আপ করা দরকার কিডনি সেন্টার তৈরির ক্ষেত্রে। আপনার কাছে আসলে কি মনে হয় যে এই মুহূর্তে বাংলাদেশে আসলে কোন জায়গাটা রয়েছে? যদিও স্যার অলরেডি বলেছে যে আমরা খুব একটা উন্নতি করতে পারিনি। আমি যদি বলি যে বিগত সরকার কিন্তু বলেছিল যে প্রতিটি জেলা উপজেলা পর্যায়ে 10টি করে বেড স্থাপন করা হবে বা তৈরি করা হবে কিডনি রোগীদের জন্য। এই মুহূর্তে বাংলাদেশে আসলে আমরা কোন জায়গাটায় রয়েছি? আমরা কি আসলে ইমপ্রুভ করতে পেরেছি, বা জেলা উপজেলা পর্যায়ে 10টা না হলেও 2টো 5টা করে হলেও কি আমরা বেড প্রতিস্থাপন করতে পেরেছি কিনা? কি মনে হয় আপনার কাছে? আমাদের প্রবলেমটাই তো এখানে, যে গাড়ির আগে ঘোড়া জুড়ে দেই, ঘোড়ার আগে গাড়ি জুড়ে দিই। সেটা কীরকম দেখেন, আপনি ইনফ্রাস্ট্রাকচার রেডি না, আপনি ডায়ালিসিস সেন্টার, বেড সব দিলেন, কিন্তু এই ডায়ালিসিস মেশিনটা চলতে কী কী লাগে সেটা হচ্ছে একেবারে সুইপার থেকে শুরু করেন আপনি। আপনার ডায়ালিসিস সেন্টারটা যদি ক্লিন না হয় তাহলে আপনার একটা সুইপার লাগবে, ডায়ালাইজারগুলো পরিষ্কার করা দরকার, সেগুলোর জন্য একটা ক্লিনার লাগবে। আচ্ছা, এখানে একটা ডায়ালিসিস মেশিনের ইঞ্জিনিয়ার লাগবে, কারণ ডায়ালিসিস মেশিন তো একটা মেশিন, এটা রাউন্ড দি ক্লক চলছে, মানুষকে সেবা দিচ্ছে। তার পরিচর্যার জন্য একটা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার দরকার, একটা ডায়ালিসিস সেন্টারের একটা ইঞ্জিনিয়ার লাগবে। তারপরে আসেন আপনি নার্স, ওয়ার্ড বয়, তাদেরকে খাবার সাপ্লাই দিবে, ফুড সাপ্লাই দিবে, তা এরকম একটা ব্যাপার থাকবে। তারপরে আপনার চিকিৎসক যে সার্বক্ষণিক ওইখানে থাকবে মনিটর করার জন্য। তারপরে আপনি বিশেষজ্ঞ চিকিৎসক। এটাকে আপনার রানিং করতে হলে আপনার পুরো টিমটা আগে রেডি করেন, তারপরে ওখানে আপনি, যেটা প্রফেসর নজরুল অলরেডি টাচ করে গেছে, যে আপনি ইনফ্রাস্ট্রাকচারটা রেডি করে, এইটা একটা টিম ওয়ার্ক। তারপরে আপনি ওখানে চিকিৎসক, বিশেষজ্ঞ চিকিৎসক, ডায়েটিশিয়ান, মানে রেনাল ডায়েটিশিয়ান যে কত ইম্পর্টেন্ট, এটা হচ্ছে কারেন্ট সিচুয়েশান। ডায়ালিসিস শুরু হলো, হোয়াট ইজ দ্য এন্ড? এর শেষ কোথায়? ডায়ালিসিসের রোগের শেষ হচ্ছে মৃত্যু, এবং সেই মৃত্যুটা খুব ভালো মৃত্যু হয় না। কিন্তু কীরকম দেখেন আপনি খেয়াল করে, মানুষের মধ্যে ধারণা কম যে একটা ডায়ালিসিসের রোগী ডায়ালিসিস করলেও সেরাম ক্রিয়েটিনিন, তার যে প্যারামিটার, যে লেভেলটা, সেটা 5-এর নিচে কখনোই আসে না। তো সে এই টক্সিক লেভেলটা ব্লাডে নিয়ে ঘুরতেছে কিন্তু অলরেডি, মানে জাস্ট ডায়ালিসিস শেষ করলো কিন্তু তার কিডনি ফাংশন এখনও ডেঞ্জার লেভেলেই আছে। তাহলে এই ডায়ালিসিসটা ইন্টেন্সিভ হওয়া উচিত, এবং এই ডায়ালিসিসের শেষ হচ্ছে আলটিমেটলি মৃত্যু। সেটা ইনফেকশন হোক, হার্টের প্রবলেম হোক, ফুসফুসের প্রবলেম হোক,
মানে এই ক্রিয়েটিনিন টক্সিক সাবস্টেন্সটা বডি যা যা ক্ষতি করে সেই জায়গাগুলো ইনভলভ হয়, হলে আলটিমেটলি কী হয় দেখেন, ফ্রিকোয়েন্টলি হসপিটালাইজড হতে হয় শেষের দিকে, ধরেন 4-5 বছর পরেই তার ফ্রিকোয়েন্টলি হসপিটালাইজড, তারপরে একসময় দেখা যাবে যে সে বাসায় যেতে পারছে না। এটাকে বলে হসপিটাল বেসড ডায়ালাইসিস। তার মানে তাকে হসপিটালেই থেকে যেতে হচ্ছে, তাকে আনা নেওয়ার সমস্যা, সপ্তাহে 3 দিন তাকে বাসার থেকে আনতে হবে, নিতে হবে, কে উঠাবে কে নামাবে, 5 তলায় বাসা, লিফট নাই। এটা আমরা এই উই আর মানে ফেসিং ফ্রিকুয়েন্টলি দিস প্রবলেমস। তাহলে ওর একটা প্যালিয়েটিভ কেয়ার দরকার। এই ডায়ালিসিস পেশেন্টগুলোকে আপনি আস্তে আস্তে দিনে দিনে বাড়বে। আপনি ডায়ালিসিসের কোয়ালিটি যত ভালো করবেন, ডায়ালিসিসের পপুলেশন তত বাড়বে। তাদের এন্ড কেয়ার লাইফ বলে, মানে জীবনের শেষ কেয়ারটুকু আপনি কিভাবে দিচ্ছেন সেটার একটা ইউনিট অবশ্যই দরকার। কারণ এই পেশেন্টগুলো এত অবহেলিত, আচ্ছা, ফ্যামিলি থেকে, সমাজ থেকে, ডাক্তারদের কাছ থেকে, সব দিক থেকে অবহেলিত। কারণ এটা ওরা ধরেই নেয় যে আর কয়দিন বাঁচবে, এর পিছনে আর টাকা ইনভেস্ট করার দরকার নেই। আমি প্র্যাকটিক্যাল কথাগুলো বলছি, শুনতে খারাপ লাগবে কিন্তু দিস আর হ্যাপেনিং। আপনি ডাক্তাররা মনে করে দূর এই তো কদিন পরে মরে যাবে, আচ্ছা ঠিক আছে এটা ওষুধ দিয়ে দাও। ফ্যামিলি থেকে মনে করে এর পিছনে আর ইনভেস্ট, আচ্ছা যাক ডায়ালিসিস পাচ্ছে তো কোনো রকম ডায়ালিসিসটা চালায় নাও। আচ্ছা ওয়ার্ডে কোনো রকমে ভর্তি করে দিয়ে আর অ্যাটেন্ডেন্স পাওয়া যায় না, আমার প্রফেসর নজরুল জানে। এবং আরেকটা বিষয় কিন্তু কাজ করে থাকে ডক্টর নজরুল ইসলাম স্যার, আপনার কাছে সেটা জানবো যে অনেক সময় দেখা যাচ্ছে সুযোগ সুবিধা রয়েছে, আবার অনেক ক্ষেত্রে অনেক জায়গায় তিনি হয়তো প্রত্যন্ত অঞ্চলে তিনি থাকছেন, কিন্তু তার পক্ষে ঢাকায় এসে ডায়ালিসিস করাটা অনেক ক্ষেত্রে কিন্তু সম্ভবপর হয় না। আপনার কাছে আসলে কি মনে হয় এই ধরনের কোনো সুপারিশমালা কি আপনারা আসলে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে আবেদন করেছেন কিনা? বিগত সরকারের যে প্রজেক্ট ছিল যে প্রতিটা জেলা হাসপাতালে একটা করে ডায়ালিসিস ইউনিট প্রজেক্ট ডেভেলপ করা, এই প্রজেক্টটা এখন আমাদের প্রজেক্ট ডাইরেক্টর যিনি নতুন হয়েছেন উনি চালায় নিচ্ছেন। এটা বাংলাদেশের মানুষ তো আসলে একটা প্রজেক্ট যখন তৈরি করা হয়, এই প্রজেক্ট শেষ হতে মানুষের সংখ্যাও বেড়ে যায়। সো মানুষের সংখ্যা বেড়ে যায়, রোগীর সংখ্যা বেড়ে যায়। তো আমরা আশা রাখি যদি এই প্রজেক্টটা যদি আসলে গুড রান করে তাইলে অবশ্যই মানুষ সেবা পাবে। আরেকটা জিনিস হচ্ছে কি, আমাদের নেফ্রোলজিস্টের সংখ্যা আনুপাতিক হারে কম। তার চেয়ে বড় বিষয় আমি বলবো যে নেফ্রোলজিস্টটা মেইনলি সেন্ট্রালি বেশি থাকে, ঢাকা বেশি, বাইরে কম। যদি এই আনুপাতিক হারটা যদি সব আনুপাতিকভাবে করা যায় তাহলে রোগীর সেবা পাবে। কিন্তু ডায়ালিসিসের যে বিশেষজ্ঞ তার চেয়ে বেশি দরকার যে ডায়ালিসিস ট্রেন্ড নার্স, বা কিডনি রিলেটেড দক্ষতা বা ট্রেনিং করে ফিজিশিয়ান, এরা ইনিশিয়াল ট্রিটমেন্ট দিতে পারে। আমি মনে করি অতি সত্তরই যারা ওইখানে পোস্টিং, ওদেরকে স্পেশাল ট্রেনিং দেওয়া নেফ্রোলজি সম্বন্ধে, যে একটা নেফ্রোলজি রোগীকে কীভাবে চিকিৎসা দিতে হয়, এবং যখন লাস্ট স্টেজে আসবে দেন ইউ রেফার দ্য কেস টু দ্য নেইবার। আমরা বলতে পারছি এক কথা যেটা ওয়েল ট্রেন্ড একটা টিম বিল্ড। এক্স্যাক্টলি। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। আমার মনে হয় কিডনি জনিত সমস্যাটা আসলে এত ওয়াস্ট একটা এরিয়া, এত স্বল্প সময়ের মধ্যে মনে হয় আসলে এত বিস্তারিত বলা কখনোই সম্ভব হয় না। তারপর আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এখন টিভি নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতন। আজ আমরা এখানেই শেষ করছি, দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।